শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যে রুগীটা পাবো অমনি তাকে গিয়ে ভাঙচি দিয়ে আসবে। একদিনের বেশি যে কেউ আমার ওষুধ খেতে চায় না, সে কেন? সে কেবল ওই নচ্ছার বোম্বেটে পাজি উল্লুকের জন্য। কি করেছে জানিস? পঞ্চার ঠাকুরদাকে যেই একটা রেমেডি সিলেক্ট করে দিয়ে এসেছি, অমনি বেটা পিছন পিছন গিয়ে বলেছে, কই দেখি কি দিলে। আপনি ওইসব ঠাট্টা করেন আর লোককে কি মনে করে বলুন তো? তাছাড়া আমারে কি ফিরে যেতে হবে নি? এখন ফিরে গিয়ে আমার বুড়ো সৌর শাউরিরে আবার দেখতে শুনতে হবে নি? আপনি বলুন। লোকে বলবে তোমাকে এই গায়ে বাস করে। আমার ব্যাপারে কথা কইলে তাকে অন্য কোথাও গিয়ে বাস করতে হবে। মুখের পান ফেলে দিলে সন্ধ্যা? আমি কি সত্যি তোমার অস্পৃশ্য? কার্তিক যখন চাষনে জগ, তখন মেয়েকে না হয় আমার হাতেই দে না। সম্পর্কেও বাঁধবে না, থাকবেও রাজধানীর মতো। কি বলিস নাতনি? পছন্দ হবে? পছন্দ কেন হবে না ঠাকুরদা? দড়ির খাটের চতুর্দোলায় চেপে আসবেন এই দিক দিয়ে, আমি মালা গেথে দাঁড়িয়ে থাকবো তখন আপনার জন্য। পাগলি মেয়েটা কি শেষে এমন তো পিসেই করেছিল রে? কি করেছে সন্ধে? আমাকে ছাড়া তো আবার চাটুজ্জে দাদা কাউকে বিশ্বাস করেন না। আই সকালেই ডেকে আমাকে বললেন, জগদ্ধাত্রীকে খবরটা একবার দিয়ে এসো গে দিদি। তার মেয়ের জন্য আর ভেবে মরতে হবে না, আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুকে। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প বামুনের মেয়ে। আজ দ্বিতীয় ও শেষ পর্ব। সেদিন দুপুরে জগদ্ধাত্রী নিজের পুকুর ঘাট থেকে স্নান করে ফেরার পথে রাসমণির কাছে জানতে পারল গোলক চাটুজ্জে তার মেয়েকে বিয়ে করতে চান। তিনি কুলীন ব্রাহ্মণের কর্তব্য করতে চান। গোলক চাটুজ্জের মনের এই বাসনার কথাটা শুনে জগদ্ধাত্রী প্রায় টলতে টলতে বাড়ি এসে কোনো মতে ঠাকুরঘরের বারান্দায় বসে পড়েন। নিজের মেয়ের কথা মনে করে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। এমন সময় একটা চিঠি পড়তে পড়তে সন্ধ্যা সদর দরজা পেরিয়ে মাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে প্রবেশ করল। মাগো! কি কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি তো আমার। সংসারের সব জিনিস তো আর মানুষের মনের মতো হয় না মা। সবাই তো বাবাকে পাগলা ঠাকুর বলে ডাকে, তুমিও কেন তাকে তাই ভাবতে পারো না মা? তারা ভাবতে পারে কারণ তাতে তাদের কোনো লোকসান নেই, কিন্তু আমার মতো কাউকে তো জ্বালা পোহাতে হয় না না সন্ধে? বাবাকে নিয়ে যে তোমার এত কিসের জ্বালা তা আমি বুঝি নে মা। তবে আমার যদি সাধ্য থাকতো না মা, তাহলে আমি বাবাকে নিয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতে এমন কোথাও চলে যেতাম পৃথিবীর কাউকে তার জন্য আর জ্বালা সইতে হতো না। বালাই 60, কিন্তু সন্ধে আমার কালি মনে হয় আমি যেন তোর সৎ মা। তার অর্ধেকও যদি তুই আমায় ভালোবাসতিস সন্ধে। মা, তোমাকে কি আমি ভালোবাসি নে মা? তোর বাবার মতো নয়, তার কাছে যেন তোর প্রাণটা পড়ে আছে। তার পায়ে কাঁকড়টি না ফোটে এমনি তোর ভাব। তুই বেশ জানিস যে তার ওষুধে কারো কিচ্ছু হয় না, তবু তুই প্রাণটা দিতে বসেছিস মা।
কিন্তু আর কারো ওষুধ খাবি নে, পাছে তার লজ্জা হয়। এসব কি আমি টের পাইনি সন্ধে, বল? বাবার মতো ডাক্তার কি কোথাও আছে নাকি বলো তো? সে কথা সত্যি। তোমাকে আর ঠাট্টা করতে হবে না, যাও। মানুষের অসুখ বুঝি একদিনেই ভালো হয়ে যায়? আমি তো আগের চেয়ে ঢের সেরে উঠেছি। তাই? উমা, দুলে বউরা উঠে গেছে, বাঁচা গেছে বলো? তা কখন গেল তারা? কি জানি, বোধহয় ভোরে উঠে চলে গেছে। তাই? তা কোথায় গেল তুই জানিস না? হবে কোথাও, অরুণদার ওই পিছনের বাগানটাতে হয়তো। তার উড়ে মালির একটা ভাঙা পোড়ো ঘর ছিল না, তাতেই বোধ হয়। অরুণের কাছে তাদের কে পাঠালো? তুই বুঝি? আমি কেন তাদের পাঠাতে যাব মা? আমি কাউকে কারো কাছে পাঠাইনি। ও মা, এই দেখো চিঠি। চিঠি? আরে আসল কথাটাই তো তোমাকে এখনো বলা হয়নি মা। আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন। তিনি তো কখনো মিথ্যা বলেন না মা। এবার বোধহয় তোমার দয়া হয়েছে। মার চিঠি? কবে কবে আসবেন লিখেছেন? এই নাও, তোমার চিঠির জবাব তুমি পড়ো না মা। একটা দিনের জন্য মা যেখানে কোথাও যেতে চান না, এত দিনের আমার এত অনুরোধ কোনো দিন রাখেননি। এবার তবে দয়া হলো মার। হ্যাঁ, দেখি দেখি চিঠিটা। এই দেখ দেখ সন্ধ্যা, তোর বিয়েতে থাকবেন বলেই আসছেন জানিয়েছেন, কিন্তু নাতনিকে দান করতে রাজি হননি মা। তবে যাক, আসবেন যে এই অনেক। বউ বলে এতকাল পরে কি সত্যি সত্যি দয়া হলো মা? ও মা, তুমি যে এখন পর্যন্ত ভিজে কাপড়েই রয়েছো। যাই, তোমার শুকনো কাপড়খানা দৌড়ে নিয়ে আসি। হ্যাঁ দে বাবা, ঠাকুর ঘরে যেতে হবে আমার। জগদ্ধাত্রীও উঠে ধীরে ধীরে ঠাকুর ঘরের দিকেই যাচ্ছিলেন। 2 দিন যায়নি, 2 দিন দেখি হঠাৎ তার স্বামী অত্যন্ত শোরগোল করতে করতে বাড়ি ঢুকলেন। স্বামীর সাথে জগদ্ধাত্রীর বড় একটা কথা হতো না, কিন্তু তার এই অতিব্যস্ততা এবং বিশেষ করে বেলা 12টার আগে আজ হঠাৎ তাকে বাড়ি ফিরতে দেখে তিনি মনে মনে কিছুটা অবাক হলেন। ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কার কি হয়েছে আবার? অরুণের ঠিক হাইপোকন্ড্রিয়া। আমি যা বলবো কারণ বাবার সাথ দিয়েছে তা কাটে। কই বিপনে বলুক তো, এর মানে কি? কি কি হয়েছে অরুণের? আরে ওই তো বললুম গো, বিপনেই বুঝবে না তা তুমি। তার জিনিসপত্র সব বাঁধা হচ্ছে, বাড়ি ঘর দোর জমি জায়দাদ সব বিক্রি হবে। হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে, ভাগ্যে গিয়ে পড়লুম। যেদিকে যাব না, যেদিকে একবার নজর রাখবো না, অমনি সেখানে একটি অঘটন ঘটবে। এমন করলে আমি তো প্রাণে বাঁচি না বাপু। সন্ধে, কোথায় গেলি আবার? ধা করে মেটেরিয়া মেডিকা খানা নিয়ে আয় তোমা, একটা রেমেডি সিলেক্ট করে তাকে খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ দে 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 দেখি। পায়ে পড়ি তোমার, খুলেই বলো না চাই কি হয়েছে অরুণের। আহা, মানসিক ব্যাধি। আজকালের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যেতে চায়, হারান কুণ্ডুকে সমস্ত কিছু বেচে দিয়ে। তা হবে না, হবে না, ওসব হতে আমি দেব না। একটি ফোঁটা 200 শক্তির। বাড়ি ঘর বিক্রি করে অরুণ চলে যাবে? সে কি পাগল হয়ে গেল? আহা, তা নয়, তা নয়। নিছক হাইপোকন্ড্রিয়া, পাগল নয়, একে বলে ইনস্যানিটি। তার ওষুধ আলাদা। বিপনে হলে তাই বলে বসতে বটে, কিন্তু এ তার কম্য নয়। জগদ্ধাত্রী কটাক্ষে একবার মেয়ের মুখের দিকে তাকিয়ে নিলেন এবং স্বামীর অনর্গল বক্তৃতা হঠাৎ দৃঢ় কণ্ঠে থামিয়ে দিয়ে অত্যন্ত স্পষ্ট করে বললেন, তোমার নিজের কথা শুনবার আমার সময় নেই। হ্যাঁ গো, অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? চাইছে, একেবারে ঠিকঠাক। কেবল আমি গিয়ে আমি অরুণ কবে যাবে বললে? হ্যাঁ কবে? এটা তা আজও যেতে পারে, কালও যেতে পারে। শুধু হারান কুণ্ডু বেটা। হারান কুণ্ডু কি সমস্ত কিনে নেবে বলেছে? হ্যাঁ, সেই বেটা তো কেবল ওই চায়। জলের দামে পেলে। এ কথা গ্রামের আর কেউ জানে? কেউ না, কেবল আমি ভাগ্যে। তোমার ভাগ্যের কথা আমার আর জানবার স্বাদ নেই। শুধু তুমি তাকে একবার ডেকে দিতে পারো। তাকে বলবে তোমার খুড়িমা এক্ষুনি একবার
অতি অবশ্যই ডেকেছেন। আহ মা, তাকে তুমি বারবার কেন অপমান করতে চাও? তোমার কাছে তিনি কি এত অপরাধ করেছেন শুনি? কে তাকে অপমান করতে চাইছে সন্ধে? না, তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে পাঠাতে পারবে না। আহা, ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ? ভালো মন্দ তিনি থাকুন, যান, বাড়ি বিক্রি করুন না করুন, তাতে তোমার কি মা? আমাদের সঙ্গে তার কি সম্বন্ধ যে তুমি তাকে বলতে যাবে? এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা, আমি তোমারই দিব্যি করে বলছি, ওই পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে মরবো আমি। সন্ধ্যা, আহা, বইখানা আবার নিয়ে চললি কেন? দিয়ে জানা ছাই, বেলা হয়ে গেল, একটা রেমিডি সিলেক্ট করে ফেলি। সন্ধ্যা ফিরে এসে হাতের বইটা বাবার পায়ের কাছে রেখে দিয়ে আবারও চলে গেল। প্রিয় মুখুজ্জে তখন সেখানে বসে পড়ে ওষুধ নির্বাচনে মন দিলেন। জগদ্ধাত্রী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে স্বামীকে বললেন, তুমি মেয়ের বিয়ে কি দেবে না বলে ঠিক করেছো? দেব না? কেন দেব না? নিশ্চয়ই দেব। তা কবে দেবে? হ্যাঁ, শেষে একটা কিছু হয়ে গেলে তারপর? কি বলি, রসিকপুরে যাও না একবার। রসিকপুরে? কেন? কার কি হয়েছে? কেউ খবর দিয়ে গেছে? কখন দিয়ে গেল? জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে বিয়ের একটা কথা হয়েছিল, তা যাও না, গিয়ে একবার পাত্রটিকে দেখে এসো না। কিন্তু কখন যাই বলো? দেখলে তো একটা বেলা না থাকলে কি কাণ্ড হয়ে যায়। অরুণের ওই দশা, আবার চাটুর্যে মশাইয়ের ওখান থেকে খবর দিয়ে গেছে তাঁর শালীর নাকি ভারী অসুখ। কার? কেন তার অসুখ? কি হলো আবার তার? অম্বল, খাবার দোষে অজীর্ণ রোগ, কেবল গা বমি বমি। অরুণের ওখান থেকে ফিরে গিয়ে তাদের ওষুধ দেবার ঢের লোক আছে বাবা। তুমি যাও না, একবার রসিকপুরে গিয়ে পাত্রটিকে দেখে এসো না। যা হোক করে মেয়েটার একটা উপায় করো। কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে, কেবল নেশা ভাঙ করে পড়ে থাকি। করুক নেশা ভাঙ, হোক গে বকাটে, তবু আমার মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পাবে। তুমি কি গা? হ্যাঁ, তুমি কি? তোমার হাতে আমার বাপ মা যদি মেয়ে দিতে পেরে থাকেন, তাহলে তুমি বা পারবে না কেন? হ্যাঁ, জগদ্ধাত্রী আঁচলে চোখ মুছতে মুছতে দ্রুত পদে সেখান থেকে সরে গেলেন। সংসারে অনেক কিছুই এখনো প্রিয় মুখুজ্জের বোঝার বাইরে থেকে যায়। তিনি আজও অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বইটা বন্ধ করে বগলে চেপে আপন মনে বিড়বিড় করতে করতে ধীরে ধীরে বের হয়ে গেলেন। এমন ধারা করলে কি রেমেডি সিলেক্ট করা যায়? স্নান পুজো সেরে গোলক চাটুর্যে সোজা বাইরেই যাচ্ছিলেন। হঠাৎ কি মনে করে পাশের বারান্দাটা ঘুরে ভাঁড়ার ঘরের সামনে এসে উপস্থিত হলেন। সেখানে তখন জ্ঞানদা বঁটি পেতে বসে তরকারি কুটছিল। চাটুর্যে মশাইয়ের খড়মের খটাখট শব্দ পেয়েও সে উঠল না। যেমন কুটছিল তেমন কুটতেই লাগলো। তার মুখে প্রসন্ন হাসি আজ আর নেই। আজ তা চিন্তা ও বিষাদের ঘন মেঘে আচ্ছন্ন। চোখ দুটি লাল, তাতে জল টলটল করছে। চাটুর্যে মশাই দরজার বাইরেটায় দাঁড়িয়ে বললেন, এসব কি হচ্ছে বলো দেখি ছোট গিন্নি? শরীরের অসুখ নিয়ে ঘর সংসারের এত খাটনি কি না খাটলেই নয়? আচ্ছা, দেহ আগে না কাজ আগে? ব্যাপার কি, কথা কানে নিচ্ছ না যে? তা আজ সকালে আছো কেমন? ভালো। তা ভালো। তা প্রিয় যতই হোক খেপা পাগলা, কিন্তু ওষুধ দেয় যেন ধন্বন্তরী। যেমন বলে যাবে তেমনটাই টাইম মতো খেও, কিন্তু হ্যাঁ, তাচ্ছিল্য করলে চলবে না বলে দিচ্ছি। আর হ্যাঁ, প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি, দুটি বেলা এসে তোমায় দেখে যাবে। তা সকালে এসেছিল তো? হ্যাঁ, এই ছিল। আসবে বই কি, সে যে আমার ভারী অনুগত। কিন্তু ঝি বেটি গেল কোথায়? হ্যাঁ, সে যাবে ওষুধ দিয়ে, আর তুমি এদিকে খেটে খেটে শরীর পাত করবে। এটা আমি হতে দিতে পারি না। আরে থাক না এসব পড়ে, যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করো গে। বলি, গেল কোথায় সব? মধুসূদন। এই বলে গোলক নিজের কর্তব্য আপাতত শেষ করে বাইরে যাওয়ার উদ্যোগ করলেন। জ্ঞানদা সজল দৃষ্টি
গোলকের মুখের ওপর স্থির রেখে হঠাৎ গাঢ় কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি প্রিয় বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছো? আমায় কিন্তু ঠকিও না, সত্যি করে বলো। আমি আমি সন্ধ্যাকে? না, এইসব কে বললো? কে? সে যেই বলুক, রাসু দিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে। সামনের অগ্রাণে তোমাদের সমস্ত কিছু স্থির হয়ে গেছে। দেখো, তোমায় কিন্তু ভগবানের দোহাই, সত্যি কথা বলো। দাঁড়াও, মজা দেখাচ্ছি তাকে। রসিব অমনি বলে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছি তাকে। তুমি তুমি তবে কেন আমার স্বপ্নটা করলে গো? আমার যে মুখ দেখানোর আর দাঁড়ানোর কোনো জায়গায় আর রইল না। আমার সব শেষ হয়ে গেল। করো কি, করো কি? আস্তে আস্তে, লোকজন শুনতে পাবে যে। মিছে মিছে, সবই মিছে। ঠাট্টা করেও কি বলতে পারি না? হ্যাঁ, ঠাট্টা না, এ কখনো ঠাট্টা নয়, কখনো এ কথা মিথ্যে নয়। এ সত্যি, এ সত্যি। তুমি সব পারো, তোমার অসাধ্য কোনো কাজ নেই। না বলছি তো, ঠাট্টা তামাশা। আরে সে তো নাতনি হয়। চুপ করো না, ঝি ঝাকর সব এসে পড়বে, গিয়ে বিচ্ছেদ ব্যাপার হয়ে যাবে। গোলক চাটুর্যে খড়মে খটখট করে শব্দ তুলে তাড়াতাড়ি পালিয়ে বাঁচলেন। জ্ঞানদার হাতের বেগুন হাতেই রইল। সে মুখের মধ্যে আঁচল গুঁজে বুক ছাপিয়ে উঠে আসা কান্না প্রাণপণে চেপে রাখার চেষ্টা করল। এমন সময় বাড়ির দাসী কালী হাঁপাতে হাঁপাতে এসে জানালো, মাসিমা, ও মাসিমা, ঝি সঙ্গে করে কানা দাদা মশাই যে স্বয়ং এসে হাজির গো। কে? আরে তোমার শ্বশুর মশাই এসেছেন, তোমাদের সেই পুরনো ঝিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ গো, ও মাসিমা, কি হয়েছে গা? খবর শুনে জ্ঞানদার মুখ রক্তশূন্য হয়ে গেল। কি হয়েছে মাসিমা? মুখোমুখি মৃত্যুকে দেখেও বোধ হয় মানুষ এমন বিবর্ণ হয়ে যায় না। কেবল বিহ্বল শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কালীর দিকে। বলে উঠল, হ্যাঁ, তা বাবা কতক্ষণ এসেছেন কালী? সে তো জানি না মাসিমা, এইমাত্র দেখলাম তিনি উঠোনে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন। বাবুর সঙ্গে? হ্যাঁ, আমি বাইরে থেকে আসছিলুম, বাবু ডেকে বললেন, কালী, তোমার মাসিমাকে খবর দাও গে, তার শ্বশুর মশাই তাকে নিতে এসেছেন। ও মা, ওই যে নিজেই এদিকে আসছেন গো, ওই দেখো। কালীঝি সরে দাঁড়ালো। পরক্ষণেই লাঠির শব্দে বোঝা গেল এ লাঠি যাঁর তাকে চলাচলের পথে চোখের চেয়ে লাঠির উপরেই ভরসা করতে হয় বেশি। পরক্ষণেই একটি মধ্যবয়সী মহিলার পেছন পেছন একজন বৃদ্ধ লাঠি দিয়ে পথ ঠাহর করতে করতে এগিয়ে এলেন। আমার মা কোথায়? আমার মা কোথায় গো? জ্ঞানদা উঠে এসে তাকে গলবস্ত্র হয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো। বৃদ্ধ মানুষ চিনতে না পারলেও চেহারাটা দেখতে পেতেন। তিনি আশীর্বাদ করতে গিয়ে কেঁদে ফেলে বললেন, মঙ্গল হোক। বুড়ো বুড়িকে এমন করে ভুলে কি করে আছিস রে মা? দেখি বৌদিদি, আমাকেও আগে তোমায় পেন নামটা করতে দাও দেখি। আরে ঠিক আছে, ঠিক আছে। শুধু সত্যি বৌদিদি, বুড়ো শাশুড়ি মরতে বসেছে, তার মুখে কেবল আমার বৌমাকে নিয়ে এসো, আমার বৌমাকে এনে দাও। বলি, কেমন করে এতদিন ভুলে আছো বলো তো? হ্যাঁ, জ্ঞানদা এই অভিযোগের কোনো জবাব দিল না। কেবল এক হাতে চোখের জল মুছতে মুছতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরে তাকে বারান্দায় নিয়ে এলো এবং আসন পেতে বসিয়ে দিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ বললেন, চাটুজ্জামশাইকে দুখানা চিঠি দিলাম, কিন্তু একটারও তো জবাব পেলাম না। মনে ভাবলাম তিনি বড় লোক, না কাজ তার, আমাদের মতো
গরিবকে উত্তর দেবার কথা হয়তো তার মনেই নেই। কিন্তু মা তো আমার এই দুঃখেরই ঘরের লক্ষ্মী। বলেই বা ভগ্নিপতি বড় লোক, তাই বলি ঘরের বউকে আর কে কতদিন পরের বাড়ি ফেলে রাখতে পারে বলো তো বৌদিদি? তাছাড়া যার সেবা করতে আসা সেই বোনই যখন মারা গেল, আমি বলি কি শুধু শুধু থাক না সব কথা। বৌমা বৌমা তোমার শাশুড়ি ঠাকুরন বড় অসুস্থ। আজ দিন ভালো দেখেই তিনি পাঠিয়ে দিলেন যে আমার বৌমাকে একবার। বৌদিদি, তোমার জন্যই বুঝি প্রাণটা তার বেরোচ্ছে না। আজ কদিন থেকে কেবল বলছেন শুধু মা আমার, যা তুই একবার আমার বৌমাকে নিয়ে আয়, একবার দেখা আমার মাকে। কি আর বলবো দিদি। চাটুর্যে মশাই যে আমার চিঠি দুটো পাননি তা তো আর আমরা জানি নে। আমরা আমরা কতই না তোলপাড় করছিলুম। বড় ভালো লোক, সাধু ব্যক্তি। শুনেই বললেন বিলক্ষণ, আপনাদের বহু আপনারা নিয়ে যাবেন, তাতে বাধা দেবে কে? পালকি বেয়ারা বলে দিলেন। তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বারবার বলতে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন, এখন আপনাদের বিপদের সময় এমন পাষণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে? নিশ্চয়ই তাকে নিয়ে যাবেন আপনারা। আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি। চাটুজ্জি মশাই এই কথা বললেন? এক্ষুনি পাঠাবেন? মানে আজই? হ্যাঁ বললেন বই কি, বরঞ্চ এমনও বলে দিলেন যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লে 3টের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে। তাছাড়া ঘরে মরো রোগী, কোথাও কি একটা দিনও দেরি করার জো আছে বৌদিদি? হ্যাঁ তুমিই বলো। আহা গো, মা ঠাকুরন যেন হা পিত্তেশ করে তোমার পথ চেয়ে আছেন গো। উনি বললেন পাঠাবেন আজই? উনি বললেন? হ্যাঁ আজই বই কি। হ্যাঁ গো, থাকবার তো আর জো নেই। বলি শোনো কথা একবার। শাশুড়ির মরো অবস্থা, যার ঘরের বউ তিনি নিজে এসেছেন নিতে, কে পাঠাবে না শুনি? হ্যাঁ তাছাড়া আর থাকাই বা কেন এখানে? হ্যাঁ তা বিশ্বাস না হয় তোমার ভগ্নিপতিকেই না হয় জিজ্ঞেস করে পাঠাও না বৌদিদি। কিন্তু কাউকে পাঠাতে হলো না। বোধহয় কাছেই কোথাও তিনি অপেক্ষা করছিলেন। খটখট করে এসে উপস্থিত হলেন। ভাবটা তার অত্যন্ত ব্যস্ত। বৃদ্ধকে উদ্দেশ্য করে বললেন, না মুখুজ্জে মশাই, বসে গল্প করলে চলবে না, বেলা বেড়ে যাচ্ছে। চান আন্নিক সেরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বেরোতে হবে। ওদিকে আবার বারবেলা পড়বে, পাঠাতে আপত্তি। তা আমাদের না একটু কষ্ট হবে, তা বলে শাশুড়ি ঠাকুরনের অত বড় ব্যারাম সে যাবে না। আমার যে সহস্র ঝঞ্ঝাট, এতটুকু ফুরসত নেই। নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে আসতাম। চিঠি কি একটাও পেলাম? তাহলে আপনাকে কি আর কষ্ট করে এখানে আসতে হয়? পিয়ন বেটাটা সব হয়েছে বটে। নিন মুখুজ্জে মশাই, আর দেরি নয়, উঠুন। জ্ঞানদা, একটুখানি চটপট নাও দিদি, ওদিকে আবার 3টের গাড়ি ধরা চাই। কই রে কালি, কোথায় গেলি? ভুলোকে না হয় এখানে এক কলকে তামাক দিয়ে যেতে বল। চোংদারটাও আবার বাইরে বসে রয়েছে। গিন্নি স্বর্গীয় হওয়া থেকে কি যে মন হয়েছে মুখুজ্জে মশাই, কি বলবো, কিছুই মনে থাকে না আমার। মধুসূদন। বলতে বলতে গোলক চাটুর্যে মশাই যে পথে এসেছিলেন সেই পথেই সমস্ত বাড়িটা খড়মের কঠোর শব্দে মুখরিত করে বেরিয়ে গেলেন। জ্ঞানদা একটা কথারও জবাব দিল না, কেবল সেই দিকে তাকিয়ে
পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ভুলো এসে বলল, মাসিমা, খোকাবাবু নাইবার জন্য কাঁদছে, নদী থেকে নিয়ে যাব? জ্ঞানদা তেমনই নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল। ভৃত্যের আবেদন বোধহয় তার কানেও গেল না। বৃদ্ধ শ্বশুর ধীরে ধীরে এবার উঠে দাঁড়িয়ে বললেন, মা, আমি তাহলে বাইরে যাই। হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও। আর বৌদিদি, আজ আমার ষষ্ঠী, এবেলা ভাত খাবো না, বলে দিও। না বাবা, আমি যাব না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে না? কেন মা? হ্যাঁ, আজ তো ভালো দিন। হ্যাঁ তো, আর তাছাড়া আমরা যে ভট্টাচার্য মশাইকে দিয়ে দিনক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েছি বৌদিদি। না বাবা, আমি যেতে পারবো না। ঠিক এমন সময় গোলক চাটুর্যের বছর 10-এর ছেলেটা ছুটে এসে জ্ঞানদাকে জড়িয়ে ধরে বলল, মাসিমা, তুমি বলে দাও না মাসিমা, নদীতে জ্ঞানদা নাইতে যাবো। কাউকেই কিছু বলল না। যাবই কিন্তু। কেবল সেই দুরন্ত ছেলেটিকে জোরে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। তারপর জ্ঞানদা সেই যে ঘরে গিয়ে দরজা দিল আর খুলল না। বৃদ্ধ অন্ধ শ্বশুর সমস্ত দুপুরবেলাটা কি করবেন কিচ্ছু বুঝতে না পেরে চুপচাপ বসে থেকে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সৌদামিনীও গেল। সেই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের কারণ সেও বুঝতে পারেনি, কিন্তু সে মেয়ে মানুষ, অমন করে নিঃশব্দে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। যাওয়ার আগে জ্ঞানদার বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে যে কয়েকটা কথা সে বলে গেল তা সুন্দরও নয়, মধুর তো নয়, কিন্তু কোনো কথার কোনো জবাবই জ্ঞানদা দিল না। এমনকি তার এক বিন্দু কান্নার শব্দ পর্যন্ত সে বাইরে আসতে দিল না। অনেক ছোটবেলায় বিধবা হওয়ার দিন থেকে যে শাশুড়ি তাকে এত কাল বুকে করে মানুষ করেছেন, একটি দিনের জন্য কোনো দুঃখ দেননি, আজ তিনি মৃত্যুশয্যায়। কেবল তারই মুখ চেয়ে তাঁর দুঃখের জীবন মুক্তি পাচ্ছে না, অথচ তার অশক্ত অন্ধ শ্বশুর আজ শূন্য হাতে ফিরে চললেন। এই যে তার পক্ষেও কত বড় ব্যথা, এবং কি করে যে এই নিদারুণ ব্যথা সে তার বন্ধ ঘরের মধ্যে একা বহন করতে লাগলো, সে কেবল জগদীশ্বরী দেখলেন। বাইরে তার আর কোনো সাক্ষ্য রইল না। বৃদ্ধের যাওয়ার সময় গোলক দেখা করলেন, সবিনয়ে পাথেয় দিতে চাইলেন, এবং জ্ঞানদার না যাওয়ায় তিনিও যে যথেষ্ট বিস্মিত এবং আহত হয়েছেন সে কথাও স্পষ্ট ভাষায় জানালেন। জ্ঞানদার এই সিদ্ধান্ত তাঁর বুদ্ধিকেও যেন অতিক্রম করে গেল। গোলক চাটুর্য বাইরের ঘরে এসে দেখলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বসে আছেন। মৃত্যুঞ্জয় উঠে দাঁড়িয়ে নমস্কার করল তাকে। গোলক নমস্কার ফিরিয়ে দিলেন না, ঘাটটা একটুখানি নেড়ে বললেন, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম বাবাজি। আগে শুনেই তো মুখে দুটো ভাত দিয়েই ছুটে আসছি চাটুর্য মশাই। বলুন। হ্যাঁ, তা তো আসছো হে, কিন্তু ঘটকালি যে করে বেড়াও, বলি দেশের খবর টবর কিছু রাখো। আগে আমার অপরাধ। বুঝলে, ঘটক ছিলেন বটে তোমার পিতামহ রামতারুণ শিরোমণি, সমাজটি ছিল তার নখদর্পণে। আগে কিন্তু সে যাই হোক, জগবাবনির মেয়েটার কি আস্পর্ধা বলুন দেখি চাটুর্য মশাই। এইসব কি মেয়ে মানুষের কাজ? রাসু পিসির কাছে শুনে পর্যন্ত আমরা যেন রাগে জ্বলে যাচ্ছি। কি কি হয়েছে, ব্যাপারটা কি বলো দেখি। আপনি কি কিছু শুনেননি? কিছু কি হয়েছে? আপনারও ঘর খালি, সে মেয়ের আর বিয়ে হয় না, তা শুনলুম আপনি নাকি দয়া করে দুটো ফুল ফেলে দিয়ে বামুনের কুলটা রক্ষা করতে চেয়েছিলেন। ছুরি নাকি তেজ করে সকলের সম্মুখে বলেছে। রাধা মাধব, রাধা মাধব কথাটা উচ্চারণ করতে মুখে বাঁধে মশাই। বলেছে নাকি ঘাটের মোড়ার গলায় ছেঁড়া জুতোর মালা গেতে পরিয়ে দেব। তার মা বাপু নাকি তাকে সায় দিয়েছে। হরি মাধব বলেছে নাকি? ছুরি আচ্ছা ফাজিল তো। হোক ফাজিল, কিন্তু তাই বলে আপনাকে বলবে এই কথা? জানে না সে
আপনার পায়ে মালা দিলে তার 56 পুরুষ উদ্ধার হয়ে যাবে রাধা মাধব। ছেলে মানুষ রাগ করতে নেই হে মৃত্যুঞ্জয়, রাগ করতে নেই। আমার মর্যাদা সে জানবে কি? জানো তোমরা, আর জানে 10খানা গ্রামের লোক। ব্যাপারটা কি তাহলে সত্যি নয়? আপনি কি তাহলে রাসু পিসিকে দিয়ে? রাধা মাধব, তুমিও খেপলে বাবাজি। যার অমন গৃহলক্ষ্মী যায় সে নাকি আবার মধুসূদন, তুমি ভরসা। চাটুর্যমশাই, মানে ছাইপাশ কিছু মনেও পড়ে না। লোকজনের এত দিনরাত আমায় খেয়ে ফেললে। তা বটে। একে বাঁচান, ওকে রক্ষা করুন, অমুকের কুল উদ্ধার করুন। আমাকে তো জানো, হয়তো বা মনের ভুলে কখনো কাউকে কিছু বলে থাকবো। মধুসূদন, তুমি ভরসা, তুমি গতি, তুমি মুক্তি। আগে তাই যদি হয়, আমাদের প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়েটিকে আপনার পায়ে স্থান দিতেই হবে। ব্রাহ্মণ গরিব, মেয়েটির বয়সও 13-14 হলো, কিন্তু যেমন লক্ষ্মী তেমনি স্বরূপা। তুমি পাগল হলে মৃত্যুঞ্জয়? আমার ওসব সাজে না ভালো লাগে? তা মেয়েটি বুঝি এরই মধ্যে বছর 14 হলো? আগে তা বেশ, একটু বাড়ন্ত গরম বলেই শুনেছি। খুব। তাছাড়া যেমন শান্ত তেমনি সুন্দরী। আমার আবার সুন্দরী স্বরূপা, যে লক্ষ্মীর প্রতিমে হারালাম। মধুসূদন, কারো দুঃখই সইতে পারিনি, শুনলেই কেমন দুঃখ হয়। তা 13-14 বছর যখন বলছে, তখন 15-16 তো হবেই। তা ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে নাকি রে? তাতে কি আর সন্দেহ আছে চাটুর্যমশাই? বুঝি রে মৃত্যুঞ্জয়, সবই বুঝি। আসলে কুলিনের কুল রাখা কুলিনেরই তো কাজ। কিন্তু একই শোকতাপের শরীর, বয়সও ধর কত হবে, ওই 50-এর কাছে খেসেই আসছে। কিন্তু কি যে স্বভাব, অপরের বিপদ শুনলেই প্রাণটা যেন কেমন কেঁদে ওঠে। নাও বলতে পারি না। সে আর বলতে আমরা তা জানি না। হরি হে মাধব। এই স্বভাব কুলিনের গ্রামে সমাজের মাথা হওয়া যে কি ঝকমারি, তা আমি জানি। কে খেতে পাচ্ছে না, কে পড়তে পারছে না, কার চিকিৎসা হচ্ছে না, এ সকল তো আছেই। তার উপর এইসব জুলুম হলে তো আমি আর বাঁচি না মৃত্যুঞ্জয়। প্রাণকৃষ্ণ গরিব, তার মেয়েটি বুঝি বেশ ডাগর হয়ে উঠেছে নাকি রে? এতটা বয়স হয়ে গেল। তা একবার বল না, প্রাণকৃষ্ণকে একবার দেখা করতে বল। আজই গিয়ে তাকে পাঠিয়ে দেবো, বরঞ্চ সঙ্গে করেই না হয় নিয়ে আসবো। হ্যাঁ, তা এনো, কিন্তু বড় বিপদে ফেললে মৃত্যুঞ্জয়। গরিব ব্রাহ্মণের এ বিপদে না বলেই বা কি করে? মধুসূদন, দয়া ঋষিকেশ হৃদি স্থিতে না, যা করাবেন তাই করতে হবে। আমরা নিমিত্ত বই তো নয়। আগে হ্যাঁ, দেখো, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি তাই তো এখনো বলা হলো না। বলছি, মাসটা বড় টানাটানি চলছে, তোমার সুদের টাকাটা যদি আগে এই মাসটা যদি একটু দয়া করে। আচ্ছা, তাই হবে। দেখো, আমি কষ্ট দিয়ে 1 পয়সাও নিতে চাই না, কিন্তু বাবাজি, তোমাকেও যে আমার একটি কাজ করে দিতে হবে। আগে নিশ্চয়ই, আপনি শুধু আজ্ঞা করুন। সনাতন হিন্দু ধর্মটি বাঁচিয়ে সমাজ রক্ষা করে চলা তো সোজা দায়িত্ব নয় মৃত্যুঞ্জয়। এ মহৎ ভার যার মাথার উপর আছে, তার সকল দিকে চোখ কান খুলে রাখতে হয়, বুঝলে? তা শুনছিলাম প্রিয় মুখুজ্জের মায়ের সম্বন্ধে কি নাকি একটা গোল ছিল। এই খবরটি বাবা
তোমাকে তাদের গ্রামে গিয়ে অতি গোপনে সংগ্রহ করে আনতে হবে, বুঝলে? আগে তা তো সে ছিলেন বটে তোমার পিতামহ শিরোমণি মশাই, বুঝলে? 20-30 খানা গ্রামের নারীর খবর ছিল তার কণ্ঠস্থ। ভূপতি চাটুর্যের যে 10টি বছর হুঁকো নাপতে বন্ধ করে দিয়েছিল, ভায়াকে শেষে বাপ করে ছিন্ন ভিন্ন হয়ে গাঁ ছেড়ে পালাতে হলো, সে তো তোমার পিতামহের সাহায্যেই, বুঝলে? কিন্তু তোমার বাবা তার কীর্তি বজায় রাখতে পারলেন না, এ কথা আমাকে বলতেই হবে। বেশ বেশ, আপনি দেখবেন চাটুর্য মশাই, আমি একটি হপ্তার মধ্যেই তাদের পেটের খবর টেনে বার করে আনবো। জয়গুরু। সে বিশ্বাস তোমার উপর আমার আছে, তুমি পারবে। হ্যাঁ, অত বড় বংশের ছেলে তুমি। কিন্তু দেখো বাবাজি, এ নিয়ে এখন আর 5 কান করার দরকার নেই। কথাটা তোমার আর আমার মধ্যেই গোপন থাক। সমাজের মান মর্যাদা রক্ষা করতে হলে অনেক বিবেচনার প্রয়োজন। আর কেবল সুদ কেন, তোমার আসল টাকাটাও আমি বিবেচনা করে দেখবো। খন কষ্টে পড়েছো, এই কথা যদি আগে তুমি জানাতে। আপনার চরণেই তো আমরা পড়ে আছি। ছি, অমন কথা মুখে এনো না বাবাজি। আমি নিমিত্ত মাত্র, তার শ্রীচরণে কীটাণু কীটের মতো পড়ে আছি। আমি 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 কালই এর সন্ধানে যাব। আজ এখন তবে আসি চাটুর্য মশাই। হ্যাঁ, এসো। আর দেখো, প্রাণকৃষ্ণকে একবার পাঠিয়ে দিতে যেন ভুলো না। ব্রাহ্মণের বিপদের কথা শুনে প্রাণটা কেমন কেঁদে উঠছে, বুঝলে? নারায়ণ, মধুসূদন, তুমি ভরসা। ওদিকে প্রসিদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের দৌহিত্র শ্রীমান বীরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সন্ধ্যার বিয়ে ঠিক হলো। আগামীকাল বরপক্ষ আশীর্বাদ করতে আসবেন। বাড়িতে তার উদ্যোগ আয়োজন চলছে। অগ্রহায়ণের শেষের দিকেই বিয়ে। একটিমাত্র দিনই আছে, তারপরে অনেক দিন আর বিয়ের কোনো লগ্ন নেই। এই সূত্রেই বহু বছর পরে বহু সাধ্য সাধনায় জগদ্ধাত্রীর শাশুড়ি এসেছেন কাশী থেকে। সন্ধে পেরিয়ে গেলে ভাড়ার ঘরের দাওয়ায় বসে প্রদীপের আলোয় জগদ্ধাত্রী মিষ্টি তৈরি করছিলেন। তাঁরই কাছে কম্বলের আসনে বসে বৃদ্ধা শাশুড়ি কালিতারা মালা জপ করছিলেন। বাতাসে শীতের শিরশিরানি শুরু হয়েছে। তার গায়ে একটি গেরুয়া রঙের লুই, পরনেও একই রঙের কাপড়। পুত্রবধূর দিকে তাকিয়ে শান্তস্বরে জিজ্ঞাসা করলেন, বিয়ের বুঝি আর 10 বাকি রইল বৌমা? কোথায় আর 10 দিন মা, এই আজ নিয়ে 9 দিনই বাকি। এই কাজটা হয়ে গেলে যেন বাঁচি। এ পোড়া দেশে কিছুই যেন না হলে আর ভরসা হয় না। সব দেশেই এই ভয় মা, কেবল তোমাদের গ্রামেই নয়। কিন্তু এতে আশা ভরসাই বা কি আছে বৌমা? অমন লক্ষ্মীর প্রতিমা মেয়েকে যখন জলে ফেলেই দিচ্ছ। মা, প্রিয়র কাছে সমস্তই শুনেছি। আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম। এমন সোনার চাঁদ ছেলেকে তোমার পছন্দ হলো না বৌমা? হ্যাঁ, কিন্তু কেবল পছন্দই তো সব নয় না মা। নয় মানি, কিন্তু ফিরে এসে সন্ধ্যার কাছে তার কথা পেড়ে একটু একটু করে তার মনের কথা যতটুকু বুঝতে পারলাম, তাতে তো দুঃখে আমারই বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ গো বৌমা, আর মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না? কাজকর্মের বাড়ি, কেউ যদি এখন এসে পড়ে তো এসব শুনতে পাবে যে মা। শাশুড়ি আর কিছু বললেন না, কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জা পেলেন। মেয়ের অবস্থা তাঁর চোখে অনেক দিনই পড়েছে, কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব। এদিকে ওদিকে তাকিয়ে চাপা গলায় বললেন, আচ্ছা
আচ্ছা মা, তুমি তুমি কি করে এমন দ্বারা কথা বলো? তোমার এত বড় কুলের মর্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? তাছাড়া তার তো জাতও নেই। যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেছে, এই কথাটা কি তোমাকে বলেছে তারা? বলেছে বই কি, কিন্তু তার তো কিছুই চাইনি বৌমা, সমস্তই বজায় আছে। কেবল তার বিদ্যা বুদ্ধির জন্যই বলছি নে। ছোট জাত বলে যে অনাথা মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, সে তো তাদেরই বুকে তুলে নিলে। তার জাত ভগবানের বরে অমর হয়ে গেছে বৌমা, তাকে আর মানুষ মারতে পারে না, মানুষ মারতে পারে না। অনাথা বলে কি হাড়ি দুলে হয়ে বামুনের ভিটে বাড়িতে বাস করবে মা? এই কি তোমার শাস্ত্রে বলে? শাস্ত্রে কি বলে তা ঠিক জানিনি বৌমা, কিন্তু নিজের ব্যথা যে কত তা তো জানি। আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ ব্যথা যদি পেতে তো বুঝতে বৌমা, ছোট জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিয়ত কোথা দিয়ে দিচ্ছেন। এই যে কুলের মর্যাদা, এই যে কত বড় পাপ, কত বড় ফাঁকির বোঝা, এ যদি টের পেতে তো নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না। আচ্ছা বৌমা, যা তার কুলি কি সত্যি? দুটো মানুষের সমস্ত জীবনে সুখ দুঃখ, একে এত বড়ই মিথ্যে মা? ও, তাহলে কি মিথ্যে নিয়েই পৃথিবী চলছে মা? পৃথিবী তো চলে না বৌমা, চলে কেবল আমাদের মতো অভিশপ্ত জাতের। অনেক বয়স হলো, অনেক দেখলাম, অনেক দুঃখ পেলাম। আমি জানি যাকে বংশের মর্যাদা বলে ভাবছ, আসলে তা কি। কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারবো না, হয়তো বুঝতেও তুমি পারবে না। তবু এই কথাটা আমার মনে রেখো মা, মিথ্যাকে মর্যাদা দিয়ে যত উঁচু করে রাখবে, তার মধ্যে তত গ্লানি, তত পাক, তত অনাচার জমা হয়ে উঠতে থাকবে। উঠছেও তাই। জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। সন্ধ্যা খিড়কির বাগানে এতক্ষণ তার ফুল গাছে জল দিচ্ছিল। বাড়িতে ঢুকে হাতের ঘটিটা উঠোনের চাতালের উপর রেখে দিয়ে সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে বলল, ওটা কি মা? চন্দ্রপুলি বুঝি? আচ্ছা ঠাকুমা, সকলের নাড়ু আছে, আমাদের নেই কেন? তা তো আমি জানি না দিদি। বা, তোমার শাশুড়িকে বুঝি এ কথা জিজ্ঞেস করনি? কি করে আর জিজ্ঞেস করব দিদি, জন্মে তো কোনোদিন শ্বশুর বাড়ির মুখই দেখিনি। থাক না মা, এসব কথা আবার কেন? আচ্ছা ঠাকুমা, তোমার সব সত্য কতগুলো সতীন ছিল? 100, 200, 300, 400? ঠিক জানি নে দিদি, কিন্তু অসম্ভব নয়। আমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে, তখনই তার পরিবার ছিল 86টি। তারপরেও অনেক বিয়ে করেছিলেন, কিন্তু কত সে বোধহয় তিনি নিজেও জানতেন না, আর আমি জানবো কি করে? আহা, তার লেখা তো ছিল। সেই খাতাখানি যদি কেড়ে রাখতে ঠাকুমা, তাহলে বাবাকে দিয়ে আমি খোঁজ করাতুম তারা সব এখন কে কোথায় আছে।
হয়তো আমার কত কাকা, কত জ্যাঠামশাই, কত ভাই বোন সব আছেন, তাই না ঠাকুমা? আহা, তাদের যদি সব জানতে পারা যেত। আচ্ছা ঠাকুমা, ঠাকুরদা মশাই কালে ভদ্রে কখনো এলে তাকে ক টাকা দিতে হতো? দরদস্তুর নিয়ে তোমাদের সঙ্গে বুঝি ঝগড়া বেঁধে যেত না? যেটা আমি রেখে ঠাকুরের সেতলের জোগাড়টি করে ফেলতে কি সন্দেহ? সমস্তই তো জানো দিদি, কিন্তু তবু তো তোমাদের মোহ কাটে না। শাশুড়ি এতক্ষণ তার নাতনি সন্ধ্যাকে যা বলছিলেন তার সবটাই জগদ্ধাত্রী জানতেন, আর তাই এতক্ষণ লজ্জিত মুখে নীরবে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু এখন এইসব বিরুদ্ধ আলোচনা জগদ্ধাত্রীর গোড়া থেকেই ভালো লাগছিল না, এবং মনে মনে তিনি বিরক্ত কম হচ্ছিলেন না। শাশুড়ির কথার উত্তরে এবার তাই বললেন, তখনকার দিনের কথা জানি না মা, কিন্তু এখন অত বিয়েও কেউ করে না, ওসব অত্যাচারও আর নেই। আর জন কতক লোক যদি এক সময় অন্যায় করেই থাকে, তাই বলে কি বংশের সম্মান কেউ ছেড়ে দেয় মা? আমি বেঁচে থাকতে সে হবে নি। কিন্তু কেন তারা অমন অত্যাচার করতেন ঠাকুমা? তাদের কি মায়াও হতো না? মায়া কি করে হবে দিদি? একটি রাত ছাড়া যার সঙ্গে আর জীবনে হয়তো কখনো দেখা হবে না, তার জন্যে কি কারো প্রাণ কাঁদে? আর সে অত্যাচার কি আজও থেমে গেছে? তোমার উপরে যা হতে যাচ্ছে সে কি কারো চেয়ে কম অত্যাচার দিদি? সন্ধ্যা, তুই ঠাকুর ঘরে যাবি না আমি কাজকর্ম ফেলে রেখে উঠে যাবো? জগদ্ধাত্রী হাতের কাজ রেখে হঠাৎ উঠে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর স্বরে মেয়েকে উদ্দেশ্য করে কথা কটা বললেন বটে, কিন্তু সন্ধ্যা মায়ের মুখের দিকে তাকিয়েও কোনো কথাও বলল না, উঠবার চেষ্টাও করল না, বরং ধীরে ধীরে আবারও ঠাকুমাকে জিজ্ঞাসা করল, যে জিনিসটার এত সম্মান, যেটা এত দিন ধরে এমন ভাবে চলে আসছে ঠাকুমা, তাকে কি নষ্ট হতে দেওয়া ভালো? কিছু একটা দীর্ঘদিন ধরে কেবল চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না দিদি। সম্মানের সঙ্গে হলেও না, মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়। যে চোখ বুজে থাকতে চায় সেই মরে। আমার সব কথা কাউকে বলার মতো নয় দিদি, কিন্তু এই নিয়ে সমস্ত জীবনটা ধরে আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েছে। থাকে ঠাকুমা, ওসব কথা থাকবে কেন দিদি? আয় দেখি আমার কাছে, আয়। জানিস সন্ধ্যা, দেশের রাজা একদিন শুধু গুণগুলো দেখে ব্রাহ্মণকে কৌলিন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল শুধু ত্রুটি আর অনাচারের ওপর, তার ভেতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তাহলে আজ যে বস্তু তোমাদের এত মুগ্ধ করে রেখেছে শুধু কেবল সেই কুল নয়, ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, তাদেরও ছোট বলতে তোমাদের লজ্জায় মাথা হেঁট হতো। জগদ্ধাত্রী রাগ এবং বিরক্তিতে ফেটে পড়ছিলেন, আর সহ্য করতে না পেরে উঠে চলে গেলেন। কিন্তু সন্ধ্যা চুপ করে সেইখানেই বসে রইল। তার মনে হতে লাগলো তার সত্যবাদিনী সন্ন্যাসিনী ঠাকুমা ভেতরের কি একটা অত্যন্ত লজ্জা ও ব্যথার ইতিহাস কিছুতেই প্রকাশ করতে পারছেন না, অথচ তার বুক ফেটে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো তার ঠাকুরদার বহু বিবাহের সঙ্গে
এর কি যেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। খানিকক্ষণ নিঃশব্দে থেকে সে সলজ্জে চুপি চুপি জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুমা, সত্যি কি আমাদের মধ্যে খুব বেশি অনাচার প্রবেশ করেছে? জানিয়ে আমরা এত গর্ব করি, তার কি অনেকখানি ভুয়ো ঠাকুমা? এর চেয়ে কতখানি ভুয়ো সেছে আমার চেয়ে কেউ বেশি জানে না দিদি। কথাটা উচ্চারণ করতেও যে তাঁর চোখে জল এসে পড়ল, তা সাঁঝের অন্ধকারেও সন্ধ্যার বুঝতে অসুবিধে হলো না। তিনি হাত দিয়ে চোখ দুটো মুছে ফেলে ধীরে ধীরে বলতে লাগলেন, কিন্তু এখন আমি মাঝে মাঝে কি মনে করি জানিস সন্ধ্যা, মানুষে মানুষে ব্যবধানের এই যে মানুষেরই হাতে গড়া গণ্ডি, এ কখনো ভগবানের নিয়ম নয়। ঈশ্বরের প্রকাশ্য মিলনের মুক্ত সিংহদ্বারে মানুষে যতই কাঁটার উপর কাঁটা চাপায়, ততই গোপন গহ্বরে তার অত্যাচারের বেড়া অনাচারে শত ছিদ্র হতে থাকে। তাদের মধ্যে দিয়ে তখন পাপ আর আবর্জনায় কেবল লুকিয়ে প্রবেশ করে। এরপর বেশ কিছুক্ষণ পর্যন্ত ঠাকুমা নাতনি দুজনেই চুপ করে বসে রইলেন। সন্ধ্যার মনে হতে লাগলো এর সাথে তার ঠাকুরদার বহু বিবাহের সত্যি কিছু একটা কদর্য সম্বন্ধ আছে, এবং কিছু না বুঝেও তার কেমন যেন ভয় করতে লাগলো। কালীতারা সে গভীর নিস্তব্ধতা ভেঙে দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাও দিদি, ঠাকুর ঘরের কাজটা সেরে ফেলো গে, নইলে তোমার মা বড় রাগ করবেন। তিনি নিজেই করে নেবেন এখন। চলো না ঠাকুমা, আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে। চলো। সন্ধ্যা একরকম জোর করেই ঠাকুমাকে টেনে তুলে নিজের ঘরের দিকে নিয়ে চলল। রাত্রি তখনও খুব বেশি হয়নি, বোধহয় 1 প্রহর হবে, কিন্তু শীতের দিনের পাড়া গাঁয়ে এটাই গভীর রাত। জ্ঞানদার শোবার ঘরের এক কোণে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছিল। ঘরের মেঝেতে বসে জ্ঞানদা এবং তার কাছেই বসে রাসমণি হাত মুখ নেড়ে তাকে বুঝিয়ে বলছেন, জ্ঞানদা শোন মা, আমার কথাটা একবার শোন, পাগলামি করিস নে, ওষুধটুকু দিয়ে গেছে, খেয়ে ফেল, আবার যেমন ছিল সব তেমনি হবে, কেউ জানতেও পারবে না। হ্যাঁ, এমন কথা আমারে তোমরা কেমন করে বলো দিদি? না না, পাপের ওপর এত বড় পাপ আমি কি করে করব? নরকেও সে আমার জায়গা হবে না। নরক দেখাচ্ছে তা এত বড় কুলে কালি দিয়েই বুঝি তুমি স্বর্গে যাবে ভেবেছ? হ্যাঁ, শোন জ্ঞানদা, যা রয় যা সয় তাই কর, আদিক্ষেতা করে এত বড় একটা দেশপূজ্যি লোকের মাথা হেঁট করে দিস না তো। আমি হাত জোর করি, ও আমি কিছুতে খেতে পারবো না, আমারে তোমরা বিষ দিয়ে মেরে ফেলবে, আমি টের পেয়েছি। তবে তাই বল, মরবার ভয়ে খাবি নে, নিচে নিচে ধম করিস না তো। কিন্তু ওটা সে বিষ। বিষ তো তোর কি? হ্যাঁ, তুই তো আর মরছিস না। তবু দিদি, আহা দেখো, পাগলি আর কাকে বল, আমরা কি তোকে খারাপ জিনিস খেতে বলতে পারি বোন? হ্যাঁ, এই কি কখনো হয় বল? রাশি বামনিকে এমন কথা কি কেউ বলতে পারে? তা নয় দিদি, ওই কপালের দোষে যে 70টা তোর পেটে জন্মেছে, সেই আপদ বালাইটা খুঁজে যাক। হা, কতক্ষণেরই বা মামলা, তারপরে যা ছিলি তাই হোক, খা দা, ঘুরে বেড়া, তীর্থধম্ম কর, বারবত কর, এ কথা কেই বা জানবে আর কেই বা শুনবে দিদি? তাহলে আনতে বলে দিব। না, আমি ওসব কিছুতেই খাবো না, আমি তাহলে কখনো আর বাঁচবো না। আহ, এ তো ভারী ছিষ্টি ছাড়া অন্যায় জ্ঞানদা, খেতে না চাস তো এখান থেকে যা।
পুরুষ মানুষ একটা অকাজ নয় করেই ফেলেছে, তা বলে মেয়ে মানুষের তো এমনি জিদ ধরলে চলে না। জ্ঞানদা, এই চাটুজ্জে দাদা তো বলেছেন, হ্যাঁ রাসু যা হবার হয়েছে, ওকে আমি 50টা টাকা দিচ্ছি, ও কাশী বৃন্দাবনে চলে যাক। তা মা, তারপরে তো আর তাকে আমি দোষ দিতে পারি নে, বল? আর টাকাটাও তো কম নয়, একসঙ্গে 1 মুঠো। আমি টাকা চাইনি দিদি, এত টাকা নিয়ে আমি কি করব? আমি যে কাউরে কোথাও চিনি নে, আমি কেমন করে কার কাছে গিয়ে মুখ নিয়ে দাঁড়াবো? এ তোমার তাকে জব্দ করার মতলব জ্ঞানদা? লোকে কথায় বলে কাশী বৃন্দাবন, এত লোকে স্থান হয়, আর তোমার সেখানে স্থান হবে না? রাসু দিদি, আমি সব জানি, কাল ওর প্রাণ কৃষ্ণ মুখুজ্জির মেয়ের সঙ্গে বিয়ে হবে, আমি এও জানি। আর আজ তাই আমারে বিষ দিয়ে হোক, কাশিতে পাঠিয়ে হোক, বাড়ি থেকে দূর করা চাই। কিন্তু ভগবান, ছেলেবেলা থেকে আমি কখনো কোনো পাপ করিনি, হয়তো কখনো করতে হতো না, কিন্তু তুমি তো সব জানো। এর সমস্ত শাস্তির বোঝা কেবল নিরুপায় বলি কি আমার মাথাতে তুমি তুলে দেবে? নেকা কান্না জুড়েছে। মোলো সব মনে দিস কেন লা? তুই কি কচি খুকি নাকি? চোর মরে 7 বাড়ি জড়িয়ে, এ হয়েছে তাই। তা তুমি আস্কারা না দিলে পুরুষ মানুষের দোষ কি? কই বলুক তো দেখি, এমন বেটা ছেলে কে আছে যে রাশি বামনিকে? যাক সে কথা, বেশ তো জ্ঞানদা, প্রিয় মুখুজ্জেকে তো বিশ্বাস হয় তোর, সেই না হয় একটা কিছু দেবে, যাতে তিনি দেবেন। হ্যাঁ দেবে না আবার? চাটুজ্জে দাদা বললে সে দিতে বাধ্য, খবর দেওয়া হয়েছে, এসে পড়লো বলে। তখন কিন্তু না বললে আর শুনবো না, বলে দিচ্ছি। জ্ঞানদা আর কিছু বলল না, চুপ করে রইল। রাসমণি উত্তেজিত হয়ে আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু উঠোন থেকে জুতোর শব্দ কানে এলো। এখানে একটা আলো দেয় না কেন? আরে লোকজন সব গেল কোথায়? প্রিয় মুখুজ্জে জুতোয় খটখট শব্দ তুলে ঘরে এসে উপস্থিত হলেন। বগলে চাপা ছোট বড় 4-5খানা বই তক্তপোষের উপর এবং হাতের বাক্সটা নিচে রাখতে রাখতে বললেন, আজ কেমন আজও জ্ঞানদা? বাবা, ঠান্ডা পড়েছে, মাটিতে বসা চলবে না, রেমেডিটা একটু পাল্টে দিতে হবে দেখছি। এ কি মাসি যে, কতক্ষণ? ওই এই কিছুক্ষণ। তা তোমার নাতনিটিকে কাল রাস্তায় দেখলাম, এমন ভালো অবস্থা তো মনে হলো না। খিদে কেমন? কেন? কাল নিয়ে গিয়ে তার জিভটা একবার দেখিও দেখি। মরবার ফুরসুত নেই, কোন দিকে যে যাই, যেদিকে নজর না রাখবো অমনি। ওহো, কাল তো আবার মেয়েটার বিয়ে। মাসি, কাল কিন্তু সকালবেলাতেই যেও, মেয়ের বিয়ে কাল তো, আর কিছুতেই বেরোতে পারবো না। কিন্তু রোগীগুলোর কি যে হবে তাই ভাবছি, একটা আধটা তো নয়। এমনি হয়েছে যে প্রিয় মুখুজ্জিকে ছাড়া কেউ আর বিপনেকে ডাকতেই চায় না। তারই বা চলে কি করে? দুঃখও হয়। দাও হাতটা একবার দেখি। পঞ্চা গয়লা শুনলাম বুকে সর্দি বসে গেছে, খপ করে একবার দেখে আসতে হবে। দাও দেখি হাতটা একবার। ছুরির ব্যারামটা কি ঠাউরালে একবার বলো দেখি জামাই। ডিজিজ, গড়হজম, অজীর্ণ, অম্বল। না। কেন 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 নয় কেন? বিপনে এসেছিল বুঝি? তো কি বললো সে? কই দেখি কি ওষুধ দিয়ে গেল? না বাবা, বিপিন ডাক্তারকেও ডাকা হয়নি, পরাণ চাটুজ্জেও আসেনি। তোমার কাছে তারা আবার কি? ডাক্তারি আবার তারা জানে নাকি? এ কথা তো চাটুজ্জে দাদা সকলের কাছেই বলে বেড়ায়। বলবে না? এই যে সবাই বলবে। বিপনেকে আমি 10 বছর শেখাতে পারি। তা বই কি। আসলে বাবা, হয়েছেটা কি, ছুরি এমন একটা কাণ্ড করে বসলো যে নিজের লোককে ছাড়া তো কাউকে ডাকবার আবার জো নেই। আমি থাকতে পর ঢুকবে এখানে ডাক্তারি করতে?
তবে কি জানো মাসি, সব রোগে একটু টাইম লাগে। তাই বলো। কিন্তু তাও বলে যাচ্ছি, দুটোর বেশি 3টে রেমেডি কিন্তু আমি দেব না। কেমন জ্ঞানদা, গা বমিটা আমার 2 ফোঁটা ওষুধে থামলো কিনা ঠিক করে বলো দেখি। বাবা, তোমার ওষুধ তোর ধন্বন্তরী, কিন্তু কি জানো তো প্রিয়নাথ, ব্যামোটা যে তা নয়। অদৃষ্টের ফেরে পোড়া কপালির অসুখটা যে হয়ে দাঁড়িয়েছে উল্টো। উল্টো নয় মাসি, উল্টো নয়। বিপ্নে মিত্রের হাতে পড়লে তাই হয়ে দাঁড়াতো বটে, কিন্তু ভয় নেই, এ হলো প্রিয় মুখুজ্জে। ভয় নেই সে আমি জানি, তুমি বাঁচাও তো ভয় নেই, এ কথা সত্যি। কিন্তু এই সর্বনাশী যে এদিকে সর্বনাশ করে বসেছে, এখন তার মতো একটু ওষুধ দিয়ে তুমি উদ্ধার না করলে কুলে যে কালি পর্বাজ্য হবে বাবা। কিন্তু এত বড় অভিজ্ঞ চিকিৎসকও যে তার শেষ কথাটা বুঝতে পারল না, সেটা চোখের নিমেষে রাসমণি অনুভব করলেন। আর এটাই ভালো করে বুঝিয়ে দেবার জন্য প্রিয়নাথকে তিনি ঘরের একধারে টেনে নিয়ে গিয়ে কানে কানে গুটি কয়েক কথা বলতেই সে একেবারে চমকে উঠল। বলো কি মাসি, জ্ঞানদা? কি আর বলবো বাবা, কপালের লেখা কে খণ্ডাবে বলো। এখন একটু ওষুধ দাও বাবা প্রিয়নাথ, যাতে গোলক চাটুর্যের উঁচু মাথা নিচু না হয়। সমাজে শিরোমণি পুরুষ মানুষ, তার আর দোষ কি বলো? কিন্তু তার ঘরে এসে ও ছুরি ঢলাঢলি করলো কেন বলো দেখি? হ্যাঁ, তোমরা বরঞ্চ বিপিন ডাক্তারকে খবর দাও মাসি, এসব ওষুধ আমার কাছে নেই। হ্যাঁ, আমি চলি। আহা, বলো কি প্রিয়নাথ, আর কি 5 করা যায়? হাজার হোক তুমি আপনার জন, আর বিপিন ডাক্তার পর সুদূর। বামুনের মান মর্যাদা কি তাকে বলা যায়? প্রিয়নাথ কিছু বলার আগেই হঠাৎ দরজা খুলে নিঃশব্দে গোলক চাটুর্যে প্রবেশ করলেন। প্রিয় মুখুজ্জের বাঁ হাতটা ধরে মিনতির সুরে বললেন, বাবা জীবন, এই বিষের ভয়ে ও যে আর কারো ওষুধ খেতে চায় না, নইলে তোমাকে কষ্ট দিতাম না। আমাকে এই বিপদটা থেকে তোমায় উদ্ধার করতেই হবে প্রিয়নাথ। না 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 না, ওসব নোংরা কাজের মধ্যে আমি নেই। আমি রোগী দেখি, রেমেডি সিলেক্ট করি, ব্যাস। বিপিন টিপিনকে ডেকে পরামর্শ করুন, আমি ওসব জানি টানি না। প্রিয়নাথ, বুড়ো মানুষের কথাটা রেখো বাবা। দেখো দেখো, সম্পর্কে আমি তোমার শ্বশুর হই, আমার কথাটা একটু রেখো। দোহাই বাবা, একটা উপায় করে দাও, আমি তোমার হাতে ধরছি। সম্পর্কে শ্বশুর হন বলে কি আপনার কথায় আমি জীব হত্যা করব নাকি? আচ্ছা লোক তো আপনি, পরলোকে জবাব দেব কি? গোলক চাটুর্যে দরজার কাছে সরে গেলেন চট করে। তার মুখের চেহারা, চোখের ভাব, গলার স্বর সমস্তই এক অদ্ভুত জাদু বলে এক নিমেষে পাল্টে গেল। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এত রাতে তুমি ভদ্রলোকের বাড়ির ভিতরে ঢুকেছো কেন? এখানে তোমার কি দরকার? কি দরকার মানে? বাহ, বেশ তো, চিকিৎসা করতে কে ডেকে পাঠালো? বাহ বাবা 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 বাহ, চিকিৎসা তুই কি জানিস? হারামজাদা নচ্ছার, কে তোকে ডেকেছে? কোথা দিয়ে বাড়ি ঢুকলি? খিড়কি দরজা কে খুলে দিল? হারামজাদি জ্ঞানদা, অন্ধ শ্বশুর কেঁদে কেঁদে ফিরে গেল, বুড়ো শাশুড়ি মরে যাচ্ছে। আমি নিজে কত করে বললুম, জ্ঞানদা যাও, এ সময়ে তার সেবা করো গে। কিছুতে গেলি না এজন্যে, রাত দুপুরে চিকিৎসা করাবার জন্যে। দাঁড়ারে হারামজাদি, কাল যদি না তোকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গ্রামের বাইরে বার করে না দি, আমার নাম গোলক চাটুর্যে নয়। রাসু, তুই নিজের চোখে দেখলি তো এদের কাণ্ড? আমি 10খানা গ্রামের সমাজের কর্তা, আমার বাড়িতে পাপ। এই যে বাঘের ঘরে ঘোগের বাসা হলো রে। তাই তো হলো দাদা, কিন্তু সাক্ষী রইলি কিন্তু তুই। রইলুম বই কি? আমি বলি রাত্রিরে একটু হাত খালি হলো, যাই গিয়ে জ্ঞানদা কেমন আছে একটু দেখে আসি। উমা, এখানে এসে দেখি দুটিতে বসে হাসি তামাশা খোশ গল্প করছে। বেরো বেরো বেটা পাজি নচ্ছার, আমার বাড়ি থেকে বেরো। কি যে বলবো, তুই রামতনু বারুজ্যের জামাই, নইলে জুতিয়ে আজ আধ বড়া করে তোকে থানায় চালান দিতাম। তবে না তো কি? বাবা বাবা বাবা, বেশ মজা তো, বেশ মজা, অদ্ভুত কাণ্ড। গোলক চাটুর্যে একটা জোর ধাক্কা দিলেন প্রিয় মুখুজ্জেকে।
চাকর দাসীরাও গোলযোগ শুনে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তাদেরই মধ্যে দিয়ে প্রিয়নাথকে বারবার ঠেলতে ঠেলতে বের করে নিয়ে গেলেন গোলক। প্রিয়নাথ হতবুদ্ধি হয়ে একই কথা বলতে লাগলেন। চাকর দাসীরাও সঙ্গে সঙ্গে গেল এবং রাসমণি নীরবে তাদেরই পেছন পেছন নিঃশব্দে সরে পড়লেন। রইল কেবল জ্ঞানদা। তার মাথায় কাপড় নেই, কখন পড়ে গেছে সে জানতেই পারেনি। মুখে তার একটিও কথা নেই, কেবল দু চোখ বিস্ফারিত করে সে যেন একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আজ সমস্ত দিন ধরেই সানাইয়ের করুণ সুর ভেসে বেড়াচ্ছিল সারা গ্রাম জুড়ে। অঘ্রাণের আজকের দিনটা ছাড়া অনেক দিন পর্যন্ত বিয়ের আর দিন নেই। তাই বোধহয় এই ছোট গ্রামটার মধ্যেই প্রায় 4-5টা বাড়িতে শুভ বিবাহের আয়োজন চলছে। আজ সন্ধ্যারও বিয়ে। নানা কারণে অরুণ এখনো পর্যন্ত তার বাসস্থান এবং জন্মভূমি ছেড়ে যাবার সংকল্প কাজে পরিণত করে তুলতে পারেনি। আগের মতো আবার সে কাজকর্মও শুরু করেছে। বাইরে থেকে তার জীবনে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু একটু লক্ষ্য করলেই যে কেউ বুঝতে পারত যে দেশের প্রতি মমত্ববোধটা তার মধ্যে আর একেবারেই নেই। যেসব সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে সে একসময় আদ্যপান্ত জড়িয়ে থাকত, সেসব কাজ থেকে সে এখন শত যোজন দূরে থাকে। গ্রামে সে এক ঘরে, এতগুলো বিয়েবাড়ির কোনোটাতেই তার নিমন্ত্রণ ছিল না। কাজেই সামাজিকতা রক্ষা করার জন্য তার কোথাও যাওয়ার দরকার নেই। গ্রামের সমস্ত বাড়ির দরজাই আজ তার কাছে বন্ধ। সন্ধ্যার পর থেকে তার দোতলার পড়ার ঘরটাতেই সে চুপ করে বসেছিল। শীতের হাওয়া বইছে, তবুও ঘরের দরজা জানলা বন্ধ করা হয়নি, সবকটাই খোলা ছিল। ত্রয়োদশীর চাঁদের আলো আকাশটাকে ভাসিয়ে দিচ্ছিল। সেই আলোই এক টুকরো তার ঘরের খোলা জানলা দিয়ে ভেতরে এসে তার পায়ের কাছে পড়েছিল। তার ঘরের খোলা দরজা দিয়ে বারান্দার দিকে তাকিয়েছিল সে। দূরে একটা নারকেল গাছের মাথার ওপর পাতায় পাতায় জ্যোৎস্নার আলো পড়ে ঝকঝক করছিল। ওই দিকেই সে আনমনে তাকিয়ে থেকে কি যে ভাবছিল তা কে জানে। রান্নার লোক খাবারের কথা জিজ্ঞাসা করতে এলে খিদে নেই বলে তাকে বিদায় করে দিল। ততক্ষণে রাত 11টা বেজে গেছে। তা সত্ত্বেও আজ তার নড়ার ইচ্ছেই হলো না। যেমন ছিল তেমনই নিঃশব্দে বসে রইল সে। হঠাৎ তার মনে হলো কে যেন সদর দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে এবং পর মুহূর্তেই তা খোলার শব্দও সে শুনতে পেল। একবার ভাবলো ডেকে খোঁজ নেবে যে কে এলো বা কি হলো, কিন্তু পাড়া গাঁয়ে এত রাত্রে সহজে কেউ কারো বাড়িতে যায় না ভেবেই সেই চেষ্টাটুকু সে আর করল না। তবে কয়েক মুহূর্ত পরেই দরজায় নতুন রেশমের শাড়ির প্রবল খসখস শব্দের সঙ্গে সঙ্গে কে একজন ঝড়ের মতো ঢুকে তার পায়ের কাছে উপুর হয়ে পড়ল। অরুণ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দেখল জ্যোৎস্নার আলোয় তার পরনের রাঙা চেলি চকচক করছে। এ যে কে তা চোখের নিমেষে উপলব্ধি করে ভয়ে বিস্ময়ে তার বুকের ভেতরটা একেবারে শুকিয়ে উঠল। সে কি বলবে, কি করবে, কিছুই ভেবে পেল না। মুহূর্তের মধ্যেই একটা ভয়ানক মর্মান্তিক চাপা কান্নায় ঘরের বাতাস, ঘরের আধার, ম্লান আলো, ঘরের যা কিছু সমস্ত একসঙ্গে যেন ভেঙে খান খান হয়ে গেল। মিনিট 2-3 হতবুদ্ধির মতো নিঃশব্দে থেকে অরুণ একটুখানি সরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা মুখ তুলে তাকালো। তার পরনের রাঙা চেলির সঙ্গে সর্বাঙ্গের অলংকার জ্যোৎস্নায় জলজল করছিল। সেই সঙ্গে জলজল করতে লাগলো জলে ভরা তার আয়ত চোখ দুটো। নারীর এমন রূপ অরুণ আগে কখনো দেখেনি। সে যেন একেবারে মুগ্ধ হয়ে গেল। নিজেকে একটু সামলে নিয়ে সন্ধ্যা বলল, অরুণদা, আমি পিড়ি থেকে পালিয়ে এসেছি তোমাকে নিয়ে যেতে। আমার আর কোনো লজ্জা নেই, ভয় নেই, মান অপমানের কোনো জ্ঞান নেই। তুমি ছাড়া আজ আমার পৃথিবীতে আর কেউ নেই। তুমি চলো। কোথায় যাব? যেখান থেকে এইমাত্র একজন উঠে চলে গেল, সেই আসনের ওপরে। অরুণ মনে মনে অত্যন্ত আহত হলো। সে বুঝলো যে কিছু একটা বিষয়ে বাদ বিবাদের পর বরপক্ষের লোক জোর করে পাত্র তুলে নিয়ে গেছে। হিন্দু সমাজে এমন দুর্ঘটনা বিরল নয়, তাই
সেই অন্যের পরিত্যক্ত আসনে হঠাৎ তার ডাক পড়েছে। যেমন করেই হোক আজ সন্ধ্যার বিয়ে হওয়া চাই, কিন্তু নিজে আঘাত পেলেও অরুণ আঘাত ফিরিয়ে দিতে পারল না, বরঞ্চ নরম সুরে বলল, ছি, তোমার নিজে আসা উচিত হয়নি সন্ধ্যা। এমন তো প্রায়ই ঘটে। তোমার বাবা কিংবা আর কেউ তো আসতে পারতেন। বাবা বাবা ভয় কোথায় লুকিয়েছেন? মা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, তাকে তাকে ধরাধরি করে তুলেছে সবাই। আমি আমি সে সময় তোমার কাছে ছুটে এসে পড়েছি। এত বড় সর্বনাশ কি পৃথিবীতে আর কারো হয়েছে অরুণদা? আমরা বাঁচব কি করে? কিন্তু আমাকে দিয়েও তো তোমাদের কুল রক্ষা হবে না সন্ধ্যা। আমি যে ভারী ছোট বামুন, দেশে আরো অনেক কুলিন আছে। তোমার বাবা হয়তো এতক্ষণে সেই সন্ধানেই গেছেন। না 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 অরুণদা, বাবা কোথাও যাননি, তিনি ভয় পালিয়ে গেছেন। আমাকে আমাকে আর কেউ নেবে না, কেউ বিয়ে করবে না। কেবল 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 তুমি ভালোবাসো, কেবল তুমি আমার চিরদিন মনে রাখবে। আমি জানি অরুণদা, আমি জানি। আচ্ছা আচ্ছা, তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো বলছি, ওঠো। না, আমি উঠবো না। যতক্ষণ পারি আমি তোমার পায়ের কাছেই পড়ে থাকবো। কুল রক্ষা হবে না বলছিলে? কার কুল অরুণদা? আমি তো বামুনের মেয়ে নই, আমি আমি নাপিতের মেয়ে, তো ভালো মেয়ে নই। আজ আমার ছোঁয়া জল কেউ খাবে না। এত বড় শাস্তি আমাকে তুমি কেন দিলে ভগবান? আমি তোমার কি করেছিলাম? অরুণ চমকে উঠল, ভাবল সন্ধ্যা হয়তো প্রকৃতিস্থা নয়, হয়তো এ সমস্তই তার উদ্ভট বিকৃত কল্পনা, হয়তো বা এসব কিছুই ঘটেনি, সে পালিয়ে এসেছে। বাড়িতে তাদের এতক্ষণে হয়তো হুলস্থুল বেঁধে গেছে। তাকে শান্ত করে বাড়ি পাঠানোর অভিপ্রায়ে সস্নেহে মাথায় হাত রেখে ধীরে ধীরে অরুণ বলল, আচ্ছা আচ্ছা, চলো সন্ধ্যা, তোমাকে তোমাকে বাড়ি নিয়ে যাই। চলো চলো, তুমি তুমি যে যাবে সে আমি জানতুম, কিন্তু আমার সমস্ত কথা শুনে তবে চলো, নইলে কি জানি তুমিও হয়তো কি বলেছিলাম তোমাকে একদিন, ছোট বামুন না? আজ বোধহয় সেই পাপেই প্রমাণ হয়ে গেল আমি বামুনের মেয়েই নই। আমরা বেঁচে থাকবো কি করে অরুণদা, কি করে? এই কথা কে বললো? কে? গোলক চাটুচ্ছে। সে আমাকে কি বলেছিলে জানো? আচ্ছা থাক থাক সে কথা। মা আমাকে সম্প্রদান করতে বসেছিলেন, আমার আমার ঠাকুমা চুপ করে দাঁড়িয়েছিলেন। এমন সময় মৃত্যুঞ্জয় ঘটক দুজন লোক সঙ্গে নিয়ে উপস্থিত হলো। তাদের মধ্যে একজন ঠাকুমাকে ডেকে বললে, তারা দিদি, আমাদের চিনতে পারো? আর একজন আমার ঠাকুমাকে দেখিয়ে বললে, তুমি ছেলের বিয়ে দিয়ে এই বামুনের মেয়ে জাত মেরেছ, এখন আবার নাতনির বিয়ে দিয়ে কেন এদের জাত মারছো শুনি? হ্যাঁ, তোমরা সবাই শোনো, এই যাকে তোমরা পরম কুলীন প্রিয় মুখুজ্জে বলে জানো, সে বামুন নয়, সে হিরু নাপতের ছেলে। হ্যাঁ, জেনে রাখো। বাবাকে দেখে সবাইকে বলল, এই সমস্ত তুমি কি বকে যাচ্ছ সন্ধ্যা? এখানেই শেষ নয় অরুণদা। মৃত্যুঞ্জয় ঘটক গঙ্গা জলের ঘরটা ঠাকুমার সামনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, বলুন দেখি, ও কার ছেলে? মুকুন্দ মুখুজ্জের না হিরু নাপ্তের? বলুন।
বলুন সত্যি কিনা। অরুণদা, আমার সন্ন্যাসিনী ঠাকুমা মাথা হেট করে রইলেন, কিছুতেই মিথ্যা বলতে পারলেন না। ওগো, সত্যি সত্যি, ভয়ঙ্কর সত্যি, সত্যি আমাদের তোমরা যা বলে জানতে, আমরা তা নই। তোমার সন্ধ্যা বামুনের মেয়ে নয়। সন্ধ্যা? অরুণদা, একজন তখন সমস্ত ঘটনা খুলে বলল। সে তাদের গ্রামের লোক। বলল 8 বছর বয়সে ঠাকুমার বিয়ে হয়, তারপরে 14-15 বছর পরে একজন এসে জামাই বলে, মুকুন্দ মুখুজ্জে বলে পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। 5 টাকা আর একখানা কাপড় নিয়ে সে 2 দিন বাস করে চলে যায়। ভগবান, তারপর থেকে লোকটা প্রায়ই আসতো। ঠাকুমা বড় সুন্দরী ছিলেন, সে আর টাকা নিত না। তারপরে একদিন যখন সে হঠাৎ ধরা পড়ে গেল, তখন বাবা জন্মেছেন। উফ, আমি মা হলে গলা টিপে মেরে ফেলতাম, বড় হতে দিতাম না। লোকটা ধরা পড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই ধরা পড়ে গেল। তখন সে কি কথা স্বীকার করলে জানো? বলে এ কুকাজ সে নিজের ইচ্ছে করেনি, তার মনিব মুকুন্দ মুখুজ্জের আদেশেই করেছে। একে বুড়ো মানুষ, তাতে 5-7 বছর থেকে বাতে পঙ্গু, তাই অপরিচিত স্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ের ভার তার উপরে দিয়ে বলেছিলেন বামুনের পরিচয় মুখস্থ করে একটা পৈতে তৈরি করে রাখতে। তার হয়ে এখন থেকে যা কিছু সে রোজগার করে আনবে, তার অর্ধেক ভাগ পাবে সে। এই কাজ সে আরো করেছিল নাকি? হ্যাঁ, আরো 10-12 জায়গায় থেকে সে এমনই করে প্রভুর জন্য রোজগার করে নিয়েছে। তো সে আরো কি বলেছিল জানো? বলেছিল এই কাজ নতুনও নয়, আর তার মনিবি কেবল একলা করেন না, এমন অনেক ব্রাহ্মণই দূরে যেতে হলে বকরার কারবারে অপরের সাহায্য নিয়ে থাকেন। খুব সম্ভব সত্যি, নইলে ব্রাহ্মণ কুলে গোলকের মতো কসাই বা জন্মায় কি করে? অথচ এরাই সমস্ত হিন্দু সমাজের মাথায় চড়ে বসে আছে। তারপর ঠাকুমা আমার বাবাকে নিয়ে কাশী চলে যান। সেই দিন থেকে তিনি সন্ন্যাসিনী। সেই দিন থেকে তিনি কোথাও মুখ দেখান না। হিরু নাকি জিজ্ঞাসা করেছিল যে সে পরকালে কি জবাব দেবে। তার মনিব বলেছিলেন সে জবাব তিনি দেবেন, সে পাপ তার। অরুণদা, হিরুনাপিত আরো জানতে চেয়েছিল যে তাদের কি গতি হবে। মুকুন্দ মুখুজ্জে তখন বলেছিলেন যাদের তিনি কখনো চোখে দেখেননি, দেখবেনও না, তাদের গতি কি হবে না হবে সে চিন্তা তারও নেই, আর হিরুরও করার দরকার নেই। তিনি শুধু টাকা বোঝেন, তাদের প্রতি দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। তাই সেদিন আমার ঠাকুমা তোমার কথায় কেঁদে বলেছিলেন, সন্ধ্যা, যাতে কে ছোট কে বড় সে কেবল ভগবান জানেন। মানুষ যেন কাউকে কখনো ছোট জাত বলে ঘৃণা না করে। কিন্তু কিন্তু তখন তো ভাবিনি তার মানে আজ এমন করে বুঝতে হবে। কিন্তু রাত যে বেশি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে তোমাকে কখনো দুঃখ পেতে হবে না অরুণদা। তোমার মহত্ব, তোমার ত্যাগ আমি চিরজীবন মনে রাখবো, কোনো দিন ভুলবো না। কিন্তু এখন তো আমি তোমার সঙ্গে যেতে পারি না সন্ধ্যা। কেন? তুমি সঙ্গে না গেলে আমি দাঁড়াবো কোথায়? আমি বাঁচবো কি করে? আজ আমাকে ক্ষমা করো সন্ধ্যা, আমাকে একটু ভাবতে দাও। ভাববে? আচ্ছা, ভাবো। একটু নয়, বোধহয় ভাববার সময় তুমি আজীবন পাবে। এতদিন আমিও ভেবেছি,
দিন রাত ভেবেছি, এখন আবার তোমার ভাববার সময় এলো। ভগবান, এই রাঙা চেলি, গায়ের গয়না, কপালের কোণে চন্দন, এসব পড়ার সময় এই কথা কে ভেবেছিল বলো তো? আমি চললাম অরুণদা। অরুণকে প্রণাম করে নীরবে বের হয়ে গেল সন্ধ্যা। অরুণ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু সন্ধ্যা তার দৃষ্টির বাইরে চলে যেতেই হঠাৎ যেন তার চমক ভেঙে গেল। সে শিউরে উঠল। ব্যগ্র ব্যাকুল কণ্ঠে চাকরটাকে সে বারবার ডাকতে ডাকতে নিজেই ছুটে সন্ধ্যাকে অনুসরণ করল। বাঁ হাতে প্রদীপ নিয়ে প্রিয় মুখুজ্জে কয়েকটা জিনিস বাক্স থেকে বেছে বেছে এক টুকরো কাপড়ে রাখছিলেন। বাবা, হঠাৎ পেছন থেকে সন্ধ্যার ডাক কানে আসতেই তাড়াতাড়ি হাতের প্রদীপটা রেখে উঠে দাঁড়িয়ে বললেন, সন্ধ্যা, এই যে মা, যাই চল, আর দেরি হবে না। কি করছিলে বাবা? আমি কই না, কিছু না তো মা। ওই কাপড়ের টুকরোটা, ওতে কি বাবা, কি রাখছিলে? গোটা কত, বেশি নয় মা, এই রেমেডি সঙ্গে নিচ্ছিলাম। আর ওই মেটেরিয়া মেডিকা খানা, বড়টা নয়, ছোটটা, ছিঁড়ে খুঁড়েও গেছে, অচেনা জায়গা, যা হোক একটু প্র্যাকটিস তো করতে হবে, তাই ভাবলাম আর কি। মা কি তোমাকে এইটুকুও দিতে চায় না বাবা? এই সব কথা কেন? তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা? বৃন্দাবনে। সেখানে কত যাত্রী যায় আসে, তাদের ওষুধ দিলে কি মাসে 4-5 টাকাও পাবো না সন্ধে? তাহলেই তো আমার বেশ চলে যাবে। খুব পাবে বাবা, তুমি আরো ঢের বেশি পাবে, কিন্তু সেখানে তো তুমি কাউকে জানো না। পরশু শেষ রাত্রে ঠাকুমা যখন কাশি চলে গেলেন, তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা? মার সঙ্গে কাশিতে? না রে মা, আর আমি কাউকে জড়াতে চাইনি। কেন? আমার জন্য তো তোরা অনেক দুঃখ পেলি, আর আমি কাউকে দুঃখ দেব না। যতদিন বাঁচবো অচেনা জায়গাতে একলাই থাকবো। বাবা, তোমার হাত দুটো দেখি তো বাবা। দেখো মেয়ের কাণ্ড। তাও না, এই আমি তোমার হাত ধরলাম বাবা, তোমার সঙ্গে যাব। আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা। দূর পাগলি, সে কি কখনো হয়? আমার সঙ্গে কোথায় যাবি মা? তোমার মায়ের কাছে তুমি থাকো, সেও অনেক দুঃখ পেল। আর আমার নাম করে যারা ওষুধ চাইতে আসবে তাদের ওষুধ দিও। আর দেখ সন্ধে, আমার বইগুলো যদি তোর মা দেয় তো বিপিনটাকে দিয়ে দিস। বেচারা গরিব, বই কিনতে পারে না বলে কিছু শিখতে পারে না। না বাবা, আমি তোমার সঙ্গে যাবই। এই দেখো না, আমার পড়ার জন্য দুটো কাপড়ও আমি গামছায় বেঁধে নিয়েছি। আমি সঙ্গে না থাকলে কে তোমাকে দেখবে, কে তোমাকে রেখে দেবে বলো? আচ্ছা চল, কিন্তু কিন্তু তোর মা যে বড় দুঃখ পাবে সন্ধ্যা। আমি তোমাকে একলা থাকতে দেব না। প্রিয় মুখুজ্জে কোনোদিনই বেশি প্রতিবাদ করতে পারেন না। তিনি রাজি হয়ে গেলেন। ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মেয়ের মাথার উপর রেখে হাসলেন। আঁচলের ভেতর থেকে সন্ধ্যা একটা ছোট্ট পুঁটুলি বের করে দেখালো। কাল সবার সামনে, সমাজের 16 আনা মানুষের সামনে বাবার দুর্গতি সন্ধ্যা নিজের চোখে দেখেছে। জগদ্ধাত্রীর নিজের বাড়ি বলেই এতটা সম্ভব হতে পেরেছে কাল। এই অপমান সন্ধ্যার হাড়ে হাড়ে বিঁধেছে, কিন্তু এখন তার কোনো উল্লেখই করল না সে। তাড়াতাড়ি বাবার ওষুধগুলো ও বইটা কাপড়ে বেঁধে নিয়ে বাবার হাত ধরে বলল, নাও, তোমার সব বই ওষুধ সব বাঁধা হয়ে গেছে। এবার চলো বাবা, আমরা এই বেলা বেরিয়ে পড়ি, নইলে 12টার ট্রেনটা হয়তো ধরতে পারবো না। মায়ের বন্ধ ঘরের চৌকাছের উপর মাথা ঠেকিয়ে সন্ধ্যা প্রণাম করে বলল, মা, আমরা চললুম। কেবল দুখানি পরনের কাপড় ছাড়া
আমার আর কিচ্ছু নিইনি আমি। মা, লাঞ্ছনা আর ঘৃণার সমস্ত কালি মুখে মেখেই আমরা বিদায় নিলাম। তোমাদের সমাজে এর বিচার হবে না, কিন্তু যাদের মহাপাতকের বোঝা নিয়ে আজ আমাদের যেতে হলো, তাদের বিচার করবার জন্যেও অন্তত কেউ একজন আছেন। সে কিন্তু একদিন ঠিক টের পাবে। বলেই সে কেঁদে ফেলল, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া এলো না। নিস্তব্ধ, দরজা তেমনই বন্ধ রইল। সন্ধ্যা বাবার পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে এলো। কে একজন কাছেই গাছতলায় দাঁড়িয়েছিল। সে কাছে আসতেই প্রিয় জ্যোৎস্নার আলোয় তাকে চিনতে পেরে বললেন, কে? অরুণ নাকি? আগে হ্যাঁ, আজ আপনি 12টার গাড়িতে যাবেন শুনে দেখা করতে এলাম। হ্যাঁ, আরে দেখো না, মুশকিল। মেয়েটা কিছুতেই সঙ্গ ছাড়লো না। আমি কোথায় যাই, কোথায় থাকি, দেখো দেখি এর পাগলামি। সন্ধ্যা, তুমিও যাবে? হ্যাঁ। সন্ধ্যা, সেদিন রাত্রে আমি কিছুতেই মন স্থির করতে পারিনি, কিন্তু আজ ঠিক করেছি। তোমার কথাতেই রাজি হব সন্ধ্যা। সেদিন আমিও বড় উতলা হয়ে পড়েছিলাম অরুণদা, কিন্তু আজ আমারও মন স্থির হয়েছে। মেয়ে মানুষের বিয়ে করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ আছে কিনা আমি সেইটি জানতেই বাবার সঙ্গে যাচ্ছি। কিন্তু আর তো আমাদের সময় নেই অরুণদা, পারো তো আমাদের ক্ষমা করো। বাবা চলো। আমিও তোমাদের সঙ্গে যাব। না অরুণদা, আমাদের সঙ্গে তুমি আসতে পারবে না। তুমি বাড়ি যাও। এই দুঃখের সময় তোমার মাকে ছেড়ে চললে? কি করবো অরুণদা, এতদিন বাপ মা দুজনের সঙ্গেই থাকার সৌভাগ্য ছিল, কিন্তু আজ একজনকে ছাড়তেই হবে। তবু মায়ের বোধ হয় একটা উপায় আছে। কাল অনেকেই তো তামাশা দেখতে এসেছিলেন। কেউ কেউ বলছিলেন কি না কি একটা প্রায়শ্চিত্ত আছে, থাকে ভালো, তখন তাকে দেখবার লোকের অভাব হবে না। কিন্তু আমি ছাড়া আমার বাবাকে সামলাবার চেয়ে আর কেউ নেই সংসারে। এবার চলি। আর দাঁড়িও না বাবা, চলো। বাবার হাত ধরে সন্ধ্যা এগিয়ে গেল। অরুণ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটুখানি পথ এসে তারা দেখতে পেল কয়েকজন লোক লুচি, মাছের তরকারি ও মিষ্টির প্রশংসায় সমস্ত রাস্তাটা মুখরিত করে পান চিবোতে চিবোতে ঘরে চলেছে। তাদের আনন্দ আর শেষ হয় না। জ্যোৎস্নার আলোয় পাছে এরা চিনে ফেলে, এই ভয়ে সন্ধ্যা বাবার হাত ধরে পথের ধার ঘেঁষে দাঁড়ালো এবং তারা চলে গেলে আবার চলতে লাগলো। মোড় ঘুরতে এদের ভুরি ভোজনের কারণ তারা বুঝতে পারল। তারা দেখল পাশের আমবাগানের ভেতর দিয়ে গোলক চাটুর্যে মশাইয়ের বাড়ি আলোর রোশনাই আলোকিত হয়ে উঠেছে এবং অসংখ্য কলরব শোনা যাচ্ছে। প্রিয়নাথ বললেন, গোলক চাটুর্যে মশাই এর আজ বউ ভাত কিনা, এত কাজে কমে চাটুর্যে মশাই খাওয়ান ভালো। শুনলাম 5খানা গ্রাম বলা হয়েছে, বামুন শুদ্ধ কেউ বাদ পড়েনি। কার বউ ভাত বাবা? গোলক ঠাকুরদার? হ্যাঁ, ওই প্রাণকৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কিনা। হরিমতি তার বউ ভাত? হ্যাঁ, হরিমতি নাম বটে। গরিব বামুন বেঁচে গেল, মেয়েটা বড় হয়ে। কি রে সন্দেহ? কিছু না বাবা, চলো আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি যাই। সন্ধ্যা বাবার হাত ধরে তাকে এক প্রকার টেনে নিয়েই রেল স্টেশনের দিকে এগিয়ে গেল। বাবাকে নিয়ে সন্ধ্যা যখন স্টেশনে এসে পৌঁছলো তখন গাড়ির প্রায় আধ ঘন্টা দেরি আছে। পাড়াগাঁয়ের ছোট স্টেশন, বিশেষত রাত্রি বলে লোক কেউ ছিল না। শুধু প্ল্যাটফর্মের এক ধারে একটা করবী গাছের অন্ধকার ছায়ায় কে একজন স্ত্রী লোক বসেছিল। সে ওদের দেখা মাত্রই ব্যস্ত হয়ে মাথায় কাপড় টেনে দিল। প্রিয় মুখুজ্জে সরে দাঁড়ালেন।
কিন্তু সন্ধ্যার তীক্ষ্ণ দৃষ্টিকে সেই মহিলা একেবারে ফাঁকি দিতে পারল না। সন্ধ্যা মিনিট খানেক নিঃশব্দে লক্ষ্য করে তার দিকে এগিয়ে গেল। জ্ঞান দিদি, তুমি এখানে একলা যে? সন্ধ্যা ঠিকই চিনেছিল। জ্ঞানদা মুহূর্তে দুহাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রইল না। সে নিজের দুর্ভাগ্যেই অভিভূত ছিল। ইতিমধ্যে তারই পাশের বাড়িতে আর একজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতলে তলিয়ে যাচ্ছিল তার কিছুই সে জানত না। কিন্তু প্রিয় মুখুজ্জে একেবারে বিবর্ণ হয়ে উঠল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি কোথায় যাবে জ্ঞান দিদি? জ্ঞানদার রুদ্ধ কণ্ঠ দিয়েও একটা শব্দ বের হলো না। সে কেবল কাঁদতে থাকলো, শুধু মাথা নেড়ে জানালো যে সে যে কোথায় যাবে তা সে নিজেও জানে না। এরপর অনেকক্ষণ পর্যন্ত কেউই কোনো কথা বলল না আর। কিন্তু গাড়ির সময় এগিয়ে আসছে, টিকিট কিনতে হবে। তাই প্রিয় অনেক চেষ্টায় আওয়াজ বের করে বললেন, তুমি আবার কোথায় যাবে জ্ঞানদা? তোমার কি টিকিট কেনা হয়েছে? না। আপনি কোথায় যাবেন? বৃন্দাবনে। সন্ধ্যাও কি সঙ্গে যাবে? হ্যাঁ। টিকিটের দাম কত আমি তো জানি না, কিন্তু এই 50টি টাকাই আমার আছে। আমারও একটা বৃন্দাবনের টিকিট কিনে দিন। কেবল এইটুকুই আমাদের সঙ্গে নিন। এর বেশি আমি আর কারো কাছে কিচ্ছু চাইব না। আচ্ছা চলো, আমাদেরই সঙ্গে চলো। আস্তে আস্তে প্রিয়নাথ কথাগুলো বলে চুপ করে গেল। সন্ধ্যা এসে জ্ঞানদার হাতটা ধরল। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ের দ্বিতীয় ও শেষ পর্ব। আজকের প্রশ্ন, প্রিয় এবং সন্ধ্যার সঙ্গে আর কে কাশী গেল? গত সপ্তাহের বামুনের মেয়ের প্রথম পর্বের প্রশ্ন ছিল, এক কড়িদুলের বিধবা স্ত্রী এবং মেয়ে সন্ধ্যাদের বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়ে উঠল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন নন্দিতা ঘোষ, সব্যসাচী দত্ত, মৃণাল বাউলিয়া, স্বস্তিকা ভৌমিক, প্রিয়া নস্কর, সুজল হাজরা, সংযুক্তা বিশ্বাস, পাপিতা মণ্ডল, শ্রীমতী মুখার্জি ও পল্লবী রায়। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।